আপনি কি কখনো ভেবেছেন রাতারাতি বিলিয়নিয়ার হওয়ার সহজ রাস্তা আসলে কতটা মারাত্মক হতে পারে? পরিচয় করিয়ে দিচ্ছি ইভানের সাথে, যে চায়নি তার বাবার মতো দারিদ্র্যের মধ্যে বাঁচতে। তাই সে বেছে নিয়েছিল এমন এক অন্ধকার পথ যেখানে প্রতি পদে পদে ছিল রক্ত হিম করা বিপদ আর ধোঁকাবাজি। মাত্র ৩% কমিশনের লোভে যে ইভান পাড়ি দিয়েছিল হাজার হাজার মাইল, শেষ পর্যন্ত সে কি কোটি টাকার মালিক হতে পেরেছিল? জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গল্পের শুরুটা হয় হংকংয়ের এক ব্যস্ত বন্দর থেকে, যেখানে ক্রেনগুলো জাহাজে কন্টেইনার লোড করছিল এবং সেখান থেকে এই কন্টেইনারগুলোকে কড়া নিরাপত্তায় বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল। আর এই কন্টেইনারগুলোর একটির ভেতরে বিপুল টাকার স্তূপের সাথে ইভান মার্ক নামের এক লোকও উপস্থিত ছিল। কিছু সিকিউরিটি চেকের পর সে কন্টেইনার থেকে বাইরে চলে আসে। আসলে এই কন্টেইনারটি স্পেন থেকে $500 মিলিয়ন সহ হংকংয়ে শিপ করা হয়েছিল। টাকার নোটগুলো গোনা শেষ হলে কুরিয়ার হিসেবে ইভান ৩% কমিশন পেতে যাচ্ছে, যা দাঁড়ায় প্রায় ৩৮০ কোটি টাকা। কয়েক বছর আগে আমরা ইভানকে একটি বড় হোটেলের সামনে ফারারিতে করে আসতে দেখি, কিন্তু সে সেখানে কেবল একজন ভ্যালে পার্কিংয়ের কর্মী ছিল। এরপর ইভান বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসে, যেখানে সে তার মাকে আজকের আয় দেখায়। তার মা টাকা দেখে খুব খুশি হন, তবে একই সাথে বলেন, বাবার সাথে একটু সময় কাটাস, উনি তোকে খুব মিস করেন। ইভান ছিল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে জীবনে সফল হতে চেয়েছিল। একটা সময় ছিল যখন ইভান তার বাবাকে নিজের হিরো মনে করত, এবং সে কখনোই সেই দিনটির কথা ভুলতে পারবে না যখন সে তার বাবার সাথে একটি বিয়ের ব্যাঙ্কোয়েট হলো খোলার জন্য লোন চাইতে গিয়েছিল। শুরুর দিকে তাদের ব্যবসা বেশ ভালোই চলছিল এবং তাদের পরিবার প্রচুর টাকা আয় করছিল, কিন্তু এরপর দেশে অর্থনৈতিক সংকট আসার কারণে তার বাবার ব্যবসা লাটে ওঠে। তখনই ইভান সিদ্ধান্ত নেয় যে সে কখনোই দারিদ্র্যের মধ্যে বাঁচবে না। মন্দা আসার পর ইভানের বাবা প্রায় টিভির সামনে বসে অভিযোগ করতেন, আর এতে ইভান তার বাবার ওপর বিরক্ত হয়ে যেত। নিজে তো কিছুই করবে না, সারাদিন শুধু সরকারকে গালি দেওয়া। এরই মধ্যে ইভান ভ্যালের কাজ শুরু করে, কিন্তু সে সবসময়ই কোনো ভালো বিজনেস অপরচুনিটির খোঁজে থাকত। সে তার বাবার ঠিক উল্টো ছিল, সিস্টেমের মধ্যে বন্দী হয়ে থাকায় সে বিশ্বাস করত না। যাই হোক, একদিন সে তার বন্ধুদের সাথে নিজের বিজনেস প্ল্যান শেয়ার করে, যেখানে সে একটি পুরনো পচা ফ্ল্যাট কিনে সেটিকে সুন্দর করে সাজিয়ে বিক্রি করার পরিকল্পনা করেছিল। কিন্তু তার বন্ধুদের এই আইডিয়ায় কোনো আগ্রহ ছিল না, তাছাড়া তাদের কাছে বিনিয়োগ করার মতো টাকাও ছিল না। এতে ইভান বলে, তাতে কি হয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে নেব। কিন্তু তার কথা শুনে বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। একদিন ভ্যালের কাজ করার সময় ইভান ও তার বন্ধু মিস্টার ল্যারিস নামের এক লোককে দেখতে পায়, যিনি বর্তমান সরকারের একজন মন্ত্রী ছিলেন। কিন্তু সেই মুহূর্তে তিনি ভীষণ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ইভান নিজ থেকেই লোকটিকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, আর লোকটিও সাথে সাথে রাজি হয়ে যায়। ইভান লোকটির ব্রিফকেস খোলার জন্য ভীষণ মুখিয়ে ছিল, এবং ভাগ্যক্রমে সেটির জন্য সে বেশ কিছুটা সময়ও পেয়ে যায়। ব্রিফকেসের ভেতর টাকার পাহাড় দেখে সে অবাক হয়ে যায় এবং সেখান থেকে সাথে সাথে কিছু নোট সরিয়ে ফেলে। কিছুক্ষণ পর তারা যখন তার বাড়ি পৌঁছায়, ইভান সরাসরি সেই নারীর সাথে দেখা করে, যার জন্য ওই পলিটিশিয়ান কাজ করতেন। ইভানের বিশ্বাস ছিল সে এই নেশাখোর লোকটির চেয়ে অনেক ভালো কাজ করতে পারবে। তাদের ব্যবসা যাই হোক না কেন, তাতে তার কিছু যায় আসে না। সে এটাও জানায় যে পলিটিশিয়ানটি তাদের পিঠ পিছে চুরি করছিল। ইভান যেহেতু আগেই টাকা সরিয়ে নিয়েছিল, তাই তার কথা সত্যি প্রমাণিত হয়। এর পাশাপাশি ম্যারির কাছে ইভানের এই আত্মবিশ্বাস বেশ ভালো লাগে। এরপর সে ইভানকে একটি ডেলিভারির জন্য 10,000 ইউরো অফার করে, যা পৌঁছে দেওয়ার জন্য ইভান সানন্দে রাজি হয়ে যায়। পরদিন ইভান ফ্রান্সিসকো নামের এক লোকের কাছে একটি ঘোড়ার ডেলিভারি দেয়, যা সে তার মেয়ে লেটিসিয়ার জন্মদিনের জন্য কিনেছিল। ফ্রান্সিসকোর প্রশ্নের জবাবে ইভান জানায় যে ম্যারির জন্য এটিই তার প্রথম ডেলিভারি। তাদের কথোপকথনের সময় জানা যায় ফ্রান্সিসকো এবং ইভান দুজনেই একই শহরের বাসিন্দা। ইভান ফ্রান্সিসকোর জীবনের গল্প জানতে পারে, কিভাবে সে একটি সাধারণ ফটোকপির দোকানে কাজ করত এবং তারপর ধীরে ধীরে কিছু প্রভাবশালী মানুষের সাথে হাত মিলিয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। ইভানের কাজ ছিল ফ্রান্সিসকোর কাছ থেকে ক্যাশ ভরা ব্রিফকেস নিয়ে ম্যারির কাছে ডেলিভারি দেওয়া, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। পথে পুলিশ ইভানকে আটকে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফকেসে ভরা বিপুল টাকা খুঁজে পায়। নিজেকে বাঁচাতে ইভান মিথ্যা বলে যে সে মাত্রই তার বাড়ি বিক্রি করে আসছে, আর এগুলো সেই টাকাই। কিন্তু পুলিশ খুব সহজেই তার এই মিথ্যা ধরে ফেলে এবং রাগের মাথায় তার মাথা গাড়ির ওপর আছড়ে মারে। নিজেকে বিপদে পড়তে দেখে ইভান পুরো আত্মবিশ্বাসের সাথে বলে, আমি তোমাদের বসকে চিনি, ফোন করব নাকি তাকে। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। আসলে এই পুলিশগুলো ম্যারির জন্যই কাজ করত, এবং পুরো ঘটনাটাই ছিল ম্যারির সাজানো নাটক, যাতে সে ইভানের আনুগত্য পরীক্ষা করে দেখতে পারে।
ডেলিভারি সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর ইভান তার নির্দিষ্ট টাকার পাশাপাশি কিছু বোনাসও পায়, যাতে সে নতুন জামা কাপড় কিনে নিতে পারে। সময় গড়াতে থাকে এবং ধীরে ধীরে ম্যারি ও ইভান একে অপরের বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। পরদিন ইভানের দেখা হয় ম্যারির স্বামী ফ্রান্সিসের সাথে, যিনি ছিলেন এক বিশাল হীরা চোরাচালানকারীর ডায়মন্ড স্মাগলার ছেলে। পাশাপাশি তাদের ফরেন কারেন্সি ট্রাফিকিংয়ের বৈদেশিক মুদ্রা পাচার ব্যবসাও ছিল। সেদিন ইভানের কাজ ছিল একজন বেলজিয়াম কুরিয়ার হিসেবে। ইভান তার এই কুরিয়ারে চাকরি নিয়ে ভীষণ খুশি ছিল। সে প্রচুর টাকা আয় করছিল এবং দামি দামি গাড়ি চালাচ্ছিল। ফ্রান্সিসকো, যাকে সবাই পাকো নামেও চিনত, তার অত্যন্ত ধনী ক্লায়েন্টদের কালো টাকা সাদা করার কাজ করত, আর এই কাজে ফ্রান্সিস ও ম্যারি তাকে সাহায্য করত। সে ইভানকে টাকায় ভরা ব্রিফকেস দিত, যেগুলো তাকে বেলজিয়ামে পৌঁছে দিতে হতো। একদিন ইভান লেটিশিয়ার সাথে কথা বলছিল, যা পাকো দেখে ফেলে। পাকো বিষয়টি একদমই পছন্দ করেনি এবং ইভানকে লেটিশিয়ার কাছ থেকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি দেয়। কিছুদিন পর ইভান ম্যারির সাথে একটি রেস্তোরাঁয় দেখা করে, যেখানে ম্যারি তাকে জানায় যে বেলজিয়ামে ঝুঁকি অনেক বেড়ে গেছে, তাই তারা জেনেভা শহরে নতুন এক পার্টনার খুঁজে নিয়েছে। কিন্তু ঠিক তখনই তাদের চোখ পড়ে একটি অদ্ভুত কাপলের দিকে। তাদের দেখে ইভান বলে ওঠে, এই গাধাটা এমন মেয়েকে কিভাবে পটালো? জবাবে ম্যারি বলে, ওর ব্রিফকেসে যা আছে তা দিয়ে সব সম্ভব। ইভান তখনও ম্যারির সাথেই ব্যবসা চালিয়ে যেতে চাইছিল, কারণ এই পুরো খেলাটির বিষয়ে সে আরও অনেক কিছু শিখতে ও জানতে উৎসুক ছিল। এরপর তারা একটি বিল্ডিংয়ে পৌঁছায়, যেখানে মিস্টার স্টুলের সাথে তাদের দেখা হয়। সেও ম্যারির একজন বিজনেস পার্টনার ছিল, যে কিনা কালো টাকা সাদা করার দারুণ একটা সিস্টেম তৈরি করেছিল এবং এই কাজের জন্য সেও 3% কমিশন নিত। কিছুক্ষণ পর নিজের মায়ের সাথে কথা বলার সময় ইভান টিভিতে সেই লোকটিকে দেখতে পায়, যার সেই সুন্দরী গার্লফ্রেন্ড ছিল। টিভিতে ইভান লোকটির স্ত্রীকে দেখে বুঝতে পারে যে রেস্তোরাঁয় দেখা পাওয়া মেয়েটির সাথেই আসলে লোকটির পরকীয়া বা অ্যাফেয়ার চলছে। লোকটির নাম ছিল লুইস। ইভান শান্তভাবে তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে, যাতে তার ঘরে ক্যামেরা লাগিয়ে তাকে ব্ল্যাকমেল করা যায়। লুইসের ঘরে ঢোকার জন্য ইভান এক ক্লিনারকে কিছু টাকাও দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রেস্তোরাঁর সিকিউরিটি অফিসার ইয়ানিক তাকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু আসলে ইয়ানিক নিজেও ছিল সুবিধাবাদী, তা শুধু ইভানের লাভের একটা অংশ চাইছিল। এরপর ইয়ানিক নিজেই ঘরটিতে ক্যামেরা ইনস্টল করে দেয়। ক্যামেরায় পাওয়া ভিডিও এভিডেন্স লুইসকে ব্ল্যাকমেল করার জন্য যথেষ্ট ছিল। ইভানের মনে পুরো বিশ্বাস জন্মে যায় যে ইয়ানিক তার খুব দারুণ পার্টনার হতে পারে, কারণ সে শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত বুদ্ধিমান ও ছিদিমানও ছিল। কাজ শেষ হওয়ার পর দুজনে মিলে ধুমধাম পার্টি করে রাত কাটায়। এর কিছুদিন পর ইভান ম্যারির সাথে দেখা করে জানায় যে অনেকদিন ধরেই তার মা তার সাথে দেখা করার জন্য জেদ করছেন। ম্যারির সাথে সাথেই তাকে বলে, কোনো সমস্যা নেই, যতদিনে ছুটি চাই নিয়ে নাও, কারণ তার মতে পরিবারই সবার আগে। পাশাপাশি সে ইভানকে একটি ঘড়ি উপহার দেয়। ম্যারির বিশ্বাস ছিল একজন মানুষের জুতো আর ঘড়ি তার ব্যক্তিত্বের সব পরিচয় দিয়ে দেয়। এরপর ইভান ও ইয়ানিক লুইসের সাথে দেখা করতে পৌঁছায়। তারা তাকে সেই ফুটেজ দেখিয়ে বলে, হয় পুলিশের কাছে গিয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করো, না হয় আমাদের সাথে কাজ করো। তারা স্পেন থেকে সুইজারল্যান্ড পর্যন্ত টাকা পাচার করতে চেয়েছিল এবং লুইসের শহরেও নতুন একটি ব্রাঞ্চ খুলতে চেয়েছিল, যার জন্য তাদের লুইসের সাহায্যের খুব প্রয়োজন ছিল। শুরুতে লুইস খানিকটা দ্বিধা করলেও বাধ্য হয়ে তাদের সব শর্ত মেনে নেয়। এরপর লুইসের সাথে চুক্তি হয় যে ভিডিওটি মুছে ফেলার বিনিময়ে সে তাদের মূল লোকগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে। শুরুতে ইভান ঘুণাক্ষরেও টের পায়নি যে পুলিশের একটি স্পেশাল ইউনিট পুরো ঘটনার উপর নজর রাখছিল। আর এখান থেকেই হেড ইন্সপেক্টর রয় প্রথমবারের মতো ইভানের বিষয়ে জানতে পারেন। খুব দ্রুতই লুইসের সমর্থন ও ব্যাকআপ নিয়ে ইভান বড় বড় ব্যক্তিত্বদের সাথে মিটিং করতে শুরু করে এবং তাদের ব্যবসা কিভাবে চলে তা বুঝতে থাকে। লুইস সবাইকে ইভানকে নিজের খুব ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচয় দেওয়ায় লোকগুলোও ইভানকে বিশ্বাস করতে শুরু করে। এরপর ইভান ম্যারির সাথে দেখা করে তার নতুন ব্যবসার কথা জানায়, কিন্তু ম্যারির মনে শুধু একটাই চিন্তা ছিল, ফ্রান্সিসকো ইভানের এই পদক্ষেপে মোটেও খুশি হবে না। দুজন নতুন ছেলে এসে তার ক্লায়েন্ট ভাগিয়ে নিক, তা পাকো একদমই মেনে নেবে না, কারণ ইভান আর ইয়ানিক যদি তাদের কালো টাকা সাদা না করে তবে পাকোই সেটা করত। কিন্তু ইভানের যুক্তি ছিল, এই ব্যবসায় সবার জন্যই প্রচুর টাকা রয়েছে। সাথে সে ম্যারিকে প্রতিশ্রুতি দেয় যে সে ফ্রান্সিসকোর কোনো ক্লায়েন্ট কেড়ে নেবে না। রাত একসঙ্গে কাটানোর পর ইভান ম্যারিকে থেকে যেতে বলে, কিন্তু ম্যারি জানায় যে সে বড়দিন ক্রিসমাস তার পরিবারের সাথেই কাটাতে চায়। এরপর ইভান যখন নিজের পরিবারের সাথে দেখা করতে মাদ্রিদে আসে, তখন সে তাদের জন্য প্রচুর উপহার নিয়ে আসে। কিন্তু তার বাবা এতে বিন্দুমাত্র খুশি হননি, কারণ সে কি কাজ করে তা তিনি জানতেন না।
তিনি বারবার ইভানকে তার কাজের বিষয়ে জিজ্ঞেস করতে থাকেন। ইভান এড়ানোর জন্য বলে দেয় যে সে কয়েকজন প্রভাবশালী মানুষের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, কিন্তু তাদের এই কথাবার্তা খুব দ্রুতই বাদানুবাদে রূপ নেয়। বাবার সাথে ঝগড়া করে ইভান তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখে তারা এখন পুরনো ফ্ল্যাট কিনে সেগুলোকে নতুন করে সাজিয়ে বিক্রি করার কাজই করছে। মোদ্দা কথা, তারা ইভানের সেই বহু বছর আগের ব্যবসার আইডিয়াটি চুরি করে নিয়েছিল, যেটা ইভান তাদের বহু বছর আগে করার পরামর্শ দিয়েছিল। সময় এগোতে থাকে, টাকা আসতে থাকে এবং ইভানের ব্যবসা দিন দিন আরও ফুলে ফেঁপে উঠতে থাকে। এমনই এক মিটিংয়ের সময় তার দেখা হয় ফ্রান্সিসকো এবং লেটিসিয়ার সাথে। ফ্রান্সিসকো এই নিয়ে ভীষণ রেগেছিল যে ইভান তার ক্লায়েন্টদের নিজের দিকে টেনে নিচ্ছে। সে ইভানকে সতর্কও করে, কিন্তু এরপরও ইভান না থামায়। ফ্রান্সিসকো ইভান ও ইয়ানিককে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজের কিছু লোক পাঠায়। সে শুধু এটাই বোঝাতে চেয়েছিল যে তার এলাকায় ব্যবসা করার কোনো অধিকার তাদের নেই। এই দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার বদলে ইভান সরাসরি ফ্রান্সিসকোর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে ফ্রান্সিসকোকে বিশ্বাস করায় যে সে তার ক্লায়েন্টদের গায়ে হাত দেবে না। পাশাপাশি সে ফ্রান্সিসকোকে বলে, স্যার দেখুন, আমি তো আপনার এলাকাতেই কাজ করছি, তাই না? আপনি আমার লাভের 30% নিয়ে নিন। ইভানের এই প্রস্তাব শুনে ফ্রান্সিসকো ভীষণ খুশি হয়ে যায়। এই সময় ইভান প্রচুর টাকা উপার্জন করে এবং এর ফলে তার মধ্যে প্রচণ্ড অহংকার ও আত্মম্ভরিতা চলে আসে। ম্যারি যখন তার এই বদলে যাওয়া স্বভাব নিয়ে কথা বলে তখন সে রেগে যায়। তার বিশ্বাস ছিল যে সবচেয়ে বেশি টাকা নিয়ে আসছে তাকে সম্মান দিতেই হবে। যাই হোক, ম্যারি তাকে আরও জানায় যে তার স্বামী ফ্রান্সিসকোর ওপর চলতে থাকা তদন্তের খবর পেয়েছে, তাই সে ইভানকে এই সব ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। কিন্তু ইভান তার কথা না শুনে নিজের ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করে। কিছুদিন পর এক পার্টির বাইরে দাঁড়িয়ে থাকা ছদ্মবেশী পুলিশ সদস্যদের ওপর ইভানের নজর পড়ে। সে নিজে থেকেই তাদের কাছে গিয়ে বলে, তোমাদের বোসের কাছে নিয়ে চলো। পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যায়, যেখানে ইভানের দেখা হয় ইন্সপেক্টর ম্যানুয়েল রয়ের সাথে, যিনি সেই সময় এই তদন্তের দায়িত্বে ছিলেন। ইভান বলে, আমি পুলিশকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত, আর আমার বোস হলো ফ্রান্সিসকো। আমি তো সব টাকা তাকেই দিই, তার সব তথ্য আমি আপনাদের দেব, কিন্তু এর বিনিময়ে সে নিজের জন্য পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানায়। আসলে সে ফ্রান্সিসকোকে তার লাভের 30% দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলই এই কারণে, যাতে পরে তাকে ফাঁসিয়ে দেওয়া যায়। তবে ইভানের একটা শক্ত প্রমাণ প্রয়োজন ছিল, যাতে কেউ সন্দেহ না করে যে সেই পুলিশকে ফ্রান্সিসকোর তথ্য দিয়েছে। আর এই কারণেই সে লেটিসিয়াকে প্যারিসে নিয়ে যায়, যেখানে 1 সপ্তাহের জন্য সে লেটিসিয়া সব আবদার পূরণ করে। লেটিসিয়ার সাথে ভালোবাসার এই নাটক সে শুধুমাত্র এই জন্যই করছিল যাতে কারোর মনে তাকে নিয়ে সন্দেহ না জাগে এবং সে সবাইকে বলতে পারে, আমি তো নিজের বান্ধবীর সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম, এসবের আমি কি জানি। যাই হোক, কিছুদিন পর লেটিসিয়া যখন টিভিতে তার বাবার জেলে যাওয়ার খবর শোনে, তখন সে সাথে সাথেই মাদ্রিদে ফিরে যেতে রাজি হয়ে যায়। কিন্তু তার কোনো ধারণা ছিল না যে ইভানই তার বাবার গ্রেপ্তারের পেছনে আসল দায়ী। তবে ইভান শহরে ফিরে আসার পর লেটিসিয়া তাকে অন্য মেয়েদের সাথে শুয়ে থাকতে হাতে নাতে ধরে ফেলে। এতে সে বুঝে যায় যে ইভান তার সাথে ভালোবাসা শুধুই মিথ্যা নাটক করেছিল। ফ্রান্সিসকো জেলে যাওয়ার পর ইভান সবাইকে প্রস্তাব দেয় যে সে না ছাড়া পাওয়া পর্যন্ত তার ক্লায়েন্টসদের দায়িত্ব সে সামলে নেবে। কিন্তু ম্যারি এবং তার স্বামী এটি সঠিক মনে করেনি, কারণ পুলিশের কাছে ফ্রান্সিসকোর সব ক্লায়েন্টের তথ্য রয়েছে এবং তাদের কাজ করতে গেলে সে নিজেই ফেঁসে যেতে পারে। ইভান তাদের কথা মেনে নেয় এবং সাময়িকভাবে নিজের ব্যবসা বন্ধ করে দেয়। এরপর সে তার জমানো বাকি সব টাকা মাদ্রিদে পার্টি করে উড়িয়ে দেয়, আর টাকা শেষ হয়ে গেলে ইভান বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি পৌঁছে সে জানতে পারে যে তার বাবা মারা গেছেন এবং তার মায়ের এখন সাহায্যের খুব শক্ত প্রয়োজন। বাড়ি ফেরার পরও সে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভাবতে থাকে এবং অবশেষে চাইনিজ মাফিয়াদের কথা জানতে পারে। ইভান লুইসের কাছ থেকে ইয়াও মিং নামের এক লোকের তথ্য নেয়। মিং এখান থেকে মানুষের কালো টাকা চীনে পৌঁছে দিত, কিন্তু তারা সেই পুরনো ও সেকেলে পদ্ধতি ব্যবহার করত, যার কারণে প্রায়ই ধরা পড়ে যেত। এরপর ইভান ম্যারির সাথে দেখা করতে যায় এবং ইয়াও মিং এর সাথে নতুন ডিল করার বিষয়ে কথা বলতে থাকে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে সুইজারল্যান্ডে টাকা পাঠানো বা সেখান থেকে টাকা তোলা এখন বলতে গেলে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তার উপর তাদের ক্লায়েন্টরা ইভানের কাছে নগদে টাকা দাবি করছিল। ইভানের কাছে এর একটা দারুণ সমাধান ছিল। সে প্রস্তাব দেয়, সুইজারল্যান্ডে আটকে থাকা টাকাগুলো ইয়াও এর চীনা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হোক, আর এর বিনিময়ে ইয়াও তাদের স্পেনে নগদ ক্যাশ টাকা বুঝিয়ে দিবে। দুটো পক্ষই এই আইডিয়া ভীষণ পছন্দ করে এবং সাথে সাথে রাজি হয়ে যায়। এদিকে ম্যারি ও ইভান তাদের নতুন এই ডিলের সাফল্য উদযাপন
করছিল, ঠিক তখনই ফ্রান্সিসকো আচমকা তাদের টেবিলের সামনে এসে হাজির হয়। লেটিশিয়াকে ধোঁকা দেওয়ার পর ফ্রান্সিসকো বুঝে গিয়েছিল যে ইভানই তার বিরুদ্ধে পুলিশকে খবর দিয়েছিল। তবে সে বিচারককে ঘুষ খাইয়ে নিজের কেস ডিসমিস করিয়ে নেয় এবং এখন যেভাবেই হোক ইভানের ওপর প্রতিশোধ নিতে চায়। পাশাপাশি তারা এটাও জানতে পারে যে তাদের জন্য কাজ করা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুইস ব্যাংক অ্যাকাউন্টগুলোর একটি গোপনীয় তালিকা ফাঁস করে দিয়েছে। এই খবর পাওয়ার পর স্টুল এবং ফ্রান্সিস বাকি সব টাকা নিয়ে পালিয়ে যায়। এখন ইভান এবং ম্যারি সাথে সাথেই বুঝতে পারে যে তারা বিশাল বড় বিপদে পড়েছে, কারণ তাদের বেশিরভাগ ক্লায়েন্টই সেই ফাঁস হওয়া তালিকায় ছিল। পুলিশ এখন তাদের পেছনে লেগে পড়েছিল, তাই তারা পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই তাদের চাইনিজ ক্লায়েন্টের কিছু লোক এসে তাদের ধরে ফেলে। এরপর তাদের দুজনকে ইয়াওমিং এর কাছে নিয়ে যাওয়া হয়, যে নিজেও তখন চরম বিপদে ছিল, কারণ পুলিশ তার পিছেও তাড়া করছিল। মিং এর মনে হচ্ছিল যে ইভানই হয়তো পুলিশকে তার সব তথ্য দিয়েছে, আর এই সন্দেহে সে ইভান ও ম্যারি দুজনকেই মেরে ফেলতে চায়। ইয়াও যেমনই ইভানের ওপর গুলি চালাতে যাবে, ঠিক তখনই ইভান দ্রুত মাথায় একটি প্ল্যান বানিয়ে ফেলে। সেই প্ল্যান অনুযায়ী সে ইয়াওকে প্রতিশ্রুতি দেয় যে সে নিজেই তার সমস্ত টাকা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে। সে ইয়াওকে বিশ্বাস করায় যে সে নিজে ক্যাশ টাকায় ভরা কন্টেইনারের ভেতর লুকিয়ে থেকে স্পেন থেকে হংকং পর্যন্ত ইয়াওয়ের সব টাকা ট্রান্সফার করে দেবে। প্ল্যানটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও ইভানের প্রাণ বাঁচানোর এটিই ছিল একমাত্র উপায়। তাছাড়া ইভান হংকং পৌঁছে গেলে ইয়াওয়েরও এই ভয় থাকবে না যে সে স্প্যানিশ পুলিশের সাথে কোনো যোগাযোগ করতে পারবে। পরিকল্পনা মতো ইভান একদম সহি সালামতে হংকং পৌঁছে যায়, আর এখন সে 3% কমিশন পাবে এই ভেবেই সে মনে মনে দারুণ খুশি হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ফেলে। এরপর তাকে ফেরত স্পেনে পাঠিয়ে দেওয়া হয়। এখন সে জানতো যে তার সামনে একটাই আশা বাকি, একটি ভালো উকিল খুঁজে পাওয়া, যে তার শাস্তির মেয়াদ কিছুটা কমাতে পারে, কারণ সাজা তো তার হওয়া নিশ্চিত। কিন্তু তার উকিল তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে ভাই, তোর কমপক্ষে 15 বছরের জেল তো একদম নিশ্চিত। এ কথা শুনে ইভান পুলিশ ইন্সপেক্টরকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুলিশ কর্মকর্তা বিকিয়ে যাওয়ার পাত্র ছিলেন না। পরবর্তীতে ইভান জানতে পারে যে আসলে ম্যারি নিজের প্রাণ বাঁচাতে পুলিশের কাছে ইভানের সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছিল, যার কারণেই তাকে হংকংয়ে গ্রেপ্তার হতে হয়েছিল। তবে ইভান ম্যারির পরিস্থিতি বুঝতে পেরেছিল, নিজের জীবন বাঁচানোর জন্যই সে এমনটা করেছিল, আর ইভান নিজেও হয়তো তার জায়গায় থাকলে একই কাজ করত। গল্পের শেষে ইভান জেলে চলে যায়। জেলে গিয়ে অবশেষে তার বাবার বলা কথাগুলোই সত্য বলে মনে হয়। একটি ইন্টারভিউতে সে স্বীকার করে যে টাকা মানুষের মাথায় উঠে যায়, আর তার সাথেও ঠিক সেটাই ঘটেছিল। এর সাথেই এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি শেষ হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন।